এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয়, সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। কবি হেলাল হাফিজ রচিত বিখ্যাত কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় এটি। দর্শক, আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনেছেন যে আমাদের সবার প্রিয় কবি হেলাল হাফিজ না ফেরার দেশে চলে গেছেন, এবং গতকাল আরেক গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া স্যারও আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা এনটিভির পক্ষ থেকে এই দুই মহান শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের শুক্রবারে নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রায় সকল প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে হত্যা করে। 16 ডিসেম্বর বিজয় দিবসের প্রাক্কালে দেশের সকল বীর মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এবং সম্মান জানাচ্ছি। আমাদের সাথে আজ এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, সংগঠক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্মানিত ট্রাস্টি, ছায়ানটের নির্বাহী সভাপতি ডক্টর সারোয়ার আলী। আপনাকে এনটিভির এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার সম্পর্কে আপনারই একজন সহকর্মী বা যদি বলি সহযোদ্ধা এক জায়গায় বলছেন, উনি বিশিষ্ট অধ্যাপক ও গবেষক মোর্শেদ শফিউল হাসান বলছেন যে 1971 সালের মাঝামাঝি আমরা চট্টগ্রামের ছাত্র ইউনিয়নের একদল কর্মী ভারতে যাওয়ার পথে ছাগলনাইয়া সীমান্তে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ি। অনেকে চট্টগ্রাম ফিরে গেলেও আমি দীর্ঘপথ পাড়ি দিয়ে আগরতলার ক্রাফট হোস্টেলে পৌঁছাই। সেখানে ছিলেন ন্যাপ, ছাত্র ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির নেতা ও কর্মীদের অবস্থান কেন্দ্র। আমি যখন সেখানে পৌঁছি তখন আমি বেশ অসুস্থ, এবং তার কয়েকদিন পর সে প্রচণ্ড পেটে ব্যথা হলে ডাক্তার সারোয়ার আলী আমাকে দেখতে আসেন এবং চিকিৎসা দেন। এই স্মৃতিচারণটা আপনার কাছ থেকে শুনতে চাই। পাকিস্তান আমলে যে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলন ছিল, জি, তার সাথে যুক্ত ছিলাম। তাই ধারাবাহিকতায় সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। আমার মনে পড়ে 14 এপ্রিল, 1 বৈশাখ, সেদিন আমরা আগরতলায় প্রবেশ করি এবং মোর্শেদ শফিউল হাসান ঠিকই বলেছেন যে আমাদের প্রথম শরণার্থী শিবির হচ্ছে ক্রাফট হোস্টেল। গাদাগাদি অনেক সময় থাকি। আমি নিজে যে খুব একটা ভালো ডাক্তার বলবো না, কিন্তু তা সত্ত্বেও সেই যে মনে রেখেছে যে আমি কিছুটা চিকিৎসা করার চেষ্টা করেছি, এই কি বড় ব্যাপার। তবে বলা উচিত যে সেইখানে আমি খুব স্থায়ী ছিলাম না। আচ্ছা, আমি মে মাসে আপনারা জানবেন যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের যে নিক্সন সরকার, তারা পক্ষ দিয়েছিল, চীন পক্ষ দিয়ে। তখন তো দুই মেরু পৃথিবী, জি, কাজে সোভিয়েত ইউনিয়নের সমর্থন পাওয়াটা প্রয়োজন ছিল, এবং সেই জন্য কারণে একটা প্রথম যে বাংলাদেশের প্রবাসী সরকারের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের সদস্য শুরু হয়েছিল। তার নেতা ছিলেন আব্দুল সামাদ আলী, যিনি পর পররাষ্ট্রমন্ত্রী যান, এবং এটা মোর্শেদ হাসান খুব ভালোভাবে জানলেন জি, যে ওই সময় বুদাপেস্টে শান্তি সম্মেলন নামে যাওয়া, কিন্তু মস্কো এবং অন্যান্য দেশেও যেতে হয়েছে আমাদের। এবং সেই সময় জায়গায় তখন পর্যন্ত সোভিয়েতের অবস্থান ছিল যে রাজনৈতিক সমাধানের মধ্য দিয়ে এই সমস্যাটা একটা নিষ্পত্তি করার। সেখানে আমরা বোঝাতে চেষ্টা করেছি যে এই যে প্রবলেমটা হয়েছে গণহত্যা, এই যে মানুষের মৃত্যু, ধ্বংসলীলা, এর স্বাধীনতা তার সমাধান নেই। জি। তারপরে ফিরে আসলাম। যে ফিরে আসার পরে একটা আমি খুব অসামান্য ভূমিকা নেই মুক্তিযুদ্ধে, সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শুরু হয়েছে মুন্সিগঞ্জের পাংশাপের গ্রামে, সেখানে স্টেশন ছিলাম আমরা। মুন্সিগঞ্জের পাংশা? জি, ওই কেরানীগঞ্জের মুন্সিগঞ্জের সঙ্গমস্থল এই জায়গাটা, সেই জায়গায়। শরণার্থী শিবিরে আপনি কতদিন ছিলেন ওখানে? না, সেসব অবধি তো আমি লাস্ট ব্যাচ গেছি নভেম্বরে দেশে ইন্ডাকশন হয়েছে। কাজে এই পুরো সময়টাই আমি ওই
ওই যে বিদেশ ভ্রমণ পার থেকে সময়টা এখানে আমি। আচ্ছা আচ্ছা, আপনি আপনি এক জায়গায় বলছিলেন যে ওই সময় আপনার সন্তান হয়েছিল এবং জি। সম্ভবত 7 মাস বা জি, 9 মাস হবে বয়স, তখন একটি মানে একটি মুদি দোকান থেকে আপনি জি ওই মানে দুধ নিয়ে আসতেন কিনে। এক সময় ওখানকার চেক লুঙ্গি দেখে আপনাকে শনাক্ত করেছে যে আপনি মানে বাঙালি শরণার্থী। সেই সময় আপনাকে দুধ সবসময় আর মানে অর্থ নেয়নি আপনার কাছ থেকে। সেই গল্পটা শুনতে চাই। সেটা খুবই দেখেন, বাংলাদেশে মুক্তির জাদুঘর হইতো মুক্তিযুদ্ধের ইতিহাসের বয়ান বহু পুস্তকে লেখা হয়েছে। জি যেটি মিসিং আমার কাছে মনে হয়েছে আমাদের কাছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ, এটা জনযুদ্ধ, সেখানে সাধারণ মানুষ এবং ভারতের সাধারণ মানুষ, ভারতের সাধারণ মানুষ ওটা খুব উল্লেখিত দেয়। আমি যেহেতু বিদেশে যাওয়ার ফলে এটা বেতারে প্রচারিত হয়েছে, আমার স্ত্রীর আকাঙ্ক্ষা তিনি চেতাদুরস্ত ডাক্তার, আমার মতো নন। জি তো সে তার যে 7 মাস শিশু, তার কন্যা, সে তাকে নিয়ে এসে আসে। তো প্রতিদিন আমি সকালবেলা ওখানে ভারতে বোতলে দুধ পাওয়া যায়, বোতলে দুধ পাওয়া যেত। ওই দুধ নিয়ে আসতাম প্রতিদিন। কিছুদিন পরে ওই যে সাধারণ মুদির দোকান, সে আমার চেকুঙ্গি সঠিক বলেছেন, যে বুঝলো যে এই তো, সে বলতো আপনি তো জয় বাংলার লোক, হ্যাঁ ওইটাই ওদের ভাষা, ওই দুটো শব্দ হয়, জয় বাংলার লোক কিংবা মুক্তির লোক। হ্যাঁ তো আমাকে বললো, আমি বললাম জি। এরপরে খুব অবাক লাগলো আমার কাছে, সে এরপরে যতদিন আমি ছিলাম সে আমার কাছ থেকে কিন্তু টাকা নেয়নি। একটা ভারতে স্বাভাবিকভাবে একটা আগ্রহ থাকতেই পারে জি যে পাকিস্তান দ্বিখণ্ডিত হয়, দ্বিখণ্ডিত, হ্যাঁ। কিন্তু একটা সাধারণ মিডিয়াওয়ালা, তার যে আবেগ, সে আবেগটাকে খুব গুরুত্ব দেওয়া উচিত মনে করি। তাদের তো কোনো স্বার্থ ছিল না, তাদের তো কোনো স্বার্থ ছিল না, তারা আমাদেরকে আশ্রয় দিয়েছে। কিন্তু আশ্রয় দিয়েছে মনে করেন যে আগরতলায় যে সাধারণ মানুষ যত লোক সংখ্যা, জি তার দ্বিগুণ লোক সংখ্যা শরণার্থী, জি কিন্তু কখনো কোনো ক্ষোভ বা বিরক্তি আমরা লক্ষ্য করিনি। আপনি খুব আবেগের জায়গায় প্রশ্নটা বলে দেয় আমার কাছে। আমার কাছে এটা খুব অবাক লাগে, এবং শুরুতে যা বসে খুব অবাক লাগে যে যারা মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস রচনা করেছেন, সিদ্ধান্ত, ভারতের সাধারণ মানুষ এবং বাংলাদেশের সাধারণ, তাদের ভূমিকাটা সেই পরিমাণ ইতিহাসে সেভাবে আসেনি। ইতিহাসে জায়গা পায়নি। আচ্ছা, তো 1963 সালের পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন আপনি। জি তখন ঢাকা মেডিকেল কলেজ ছাত্র ইউনিয়নের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আপনি ছিলেন। জি সে সময় যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, আপনি তাদের মধ্যে অন্যতম। আমরা জানি যে ছায়ানট, কণ্ঠশীলন, মুক্তিযুদ্ধ জাদুঘর এর মতো প্রতিষ্ঠা, ছায়ানটের মতো প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠালগ্ন থেকে আপনার মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো বাংলাদেশ ও বাঙালির যে সাংস্কৃতিক আন্দোলনে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় আপনার অবদান অবস্মরণীয়। তো মানে কেমন লাগে পেছনে তাকালে? আমি খুব ভাগ্যবান মানুষ মনে করি। ছায়ানটের কথা বল, আমি ঠিক 25টা শরৎ নেব। ছায়ানট তৈরি 61 সালে, 61 আমি 68-তে জয়েন করেছি। 67 আমরা বর্তমানে প্রথম আয়োজন নববর্ষে। তারপরে আমি 68 কারিগরি পরিষদে আছি, এখনও আছি। পাকিস্তানের মধ্যে পাকিস্তানের শাসকবর্গে একটা ভাবাদর্শ ছিল, জি এবং এই ভাবাদর্শকে টিকিয়ে রাখার জন্য প্রথম আঘাতটি আসে কিন্তু ভাষায়, পর সংস্কৃতির উপরে। জি ছায়ানট একটা পথপ্রদর্শকের একটা দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ সর্বজনের যেন তার ধর্ম পরিচয় রয়েছে প্রত্যেকে, তার পাশাপাশি তাদের জাতি পরিচয়, জি এটিকে যেন ধারণ করে, সেই লক্ষ্য নিয়ে সঙ্গীতের মধ্য দিয়ে সঙ্গীত চর্চাটা জি এগিয়ে চলেছেন। এবং আজও এর প্রাসঙ্গিকতা হারায়নি। এখন যখন ছায়ানট ডিজিটাল প্ল্যাটফর্মে চলে গেছে সাধারণ মানুষের, তখন যে মানুষের যে আগ্রহ খুব ছাড়ান, সেক্ষেত্রে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। বিশেষ করে আপনি খুব ভালো বুঝবেন যে বিশ্বায়নের যুগে জাতীয় সংস্কৃতিকে রক্ষা করার সকল দেশ পশ্চিম হয়ে গেছে। সে সময়
ছাড়ানোর যে দায়িত্ব পালন করছে সে তার সাথে যুক্ত রয়েছে আমি, এটি আমার খুব ভাগ্যের ব্যাপার। জি। আর মুক্তিযুদ্ধ জাদুঘরের কথা বললেন, শুরুটা খুব বেদনাদায়ক বলি আমি। যে সমস্ত দেশে এই ধরনের একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীন হয়, সে সমস্ত দেশে রাষ্ট্র সাধারণভাবে উদ্যোগটা নেয়। জাদুঘর করে। বাংলাদেশে বহু সরকার আশ্রয় গেল, কিন্তু দেখেন 96 সাল আগে কোনো জাদুঘর, কোনো সরকার জাদুঘর মানে করল না। মানে আপনার কথার সূত্র ধরেই আসলে জানতে ইচ্ছা করে যে তখন মানে কোন ধরনের তাড়না থেকে বা বোধ থেকে আপনারা কারা কারা ছিলেন সেই সময় যখন সেগুনবাগিচা আপনারা ছোট্ট একটি বাসা ভাড়া নিয়ে মুক্তি জাদুঘর শুরু করলেন? আমরা 8 জন। 8 জন ছিলেন। ট্রাস্টি ছিলেন যে কবি রবিউল হোসেন, তার ভাষায় হচ্ছে 7 ভাই চম্পায় 1 বোন পাবে বলতো। ও আবার উচ্চারণ করতো চাম্পা বলে, বুঝলি, মজা করা যায়। আমরা আলিদাকে, আসমান নূর, সারদাকে, রবিউল হোসেন, জাউদ্দিন তারেক আলী, আক্কু চৌধুরী, আমি ও রবিউল হোসেন, 8 জন। আমরা ছাত্র জীবনে ছাত্র আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছি। জি যে স্বাধীন হলো তারপরে আমরা সবাই নিজ নিজ পেশায় ফিরে গেছি। এখন জি জি আমরা কেউ এরকম রাজনীতিতে যুক্ত হয়নি, কিন্তু প্রায় মনে হচ্ছে আমাদের কাছে যে এই স্মৃতিকে তো ধরে রাখতে হবে, জি বুঝলেন। হ্যাঁ। সেই কারণে একটা নাগরিক উদ্যোগের অংশ হিসাবে এটা শুরু করেছিলাম। কত সালে এটা? ওটা 96 সালে। 96 সালে। ট্রাস্ট হয়েছে 94 শেষে। একটা বছর একটা প্রস্তুতি, আর জাদুঘরের জন্য ভবন পাওয়া খুব কঠিন হচ্ছিল। পাওয়ার পরে আমরা এই শুরু করলাম আর কি। কিন্তু আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে মানুষের মন ইয়েতে একটা বিশাল চাহিদা ছিল নিশ্চয়ই, বুঝলেন, যেরকম জাদুঘর। না হলে যারা শহীদের সন্তান, যারা মুক্তিযুদ্ধ করেছে, বিভিন্ন লোক পেপার ক্লিপ রেখেছে, তারা প্রতিদিন এসে এই স্মারকগুলো দেওয়া শুরু করলো। এবং এটি এখন যে একটা আর আমাদের প্রতিষ্ঠান না, এটা একটা জনগণের প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। আচ্ছা। এবং এর সাথে যুক্ত থাকছি। আবার বলি যে আমি খুব ভাগ্যবান যে এর সাথে যুক্ত হয়ে থাকি। এদেশের মুক্তিযুদ্ধে বাম প্রগতিশীল শক্তির ছিল আপোষহীন ভূমিকা, এবং যুদ্ধ পরবর্তী সময়ে সংগঠনকে আরও দৃঢ় ও গণমুখী না করে নেতৃত্বের কলহ, সুবিধাবাদ, আপোষকামিতা, বহুদা অর্থহীন বিভাজন, লেজুর বৃত্তি ও দলদাস হওয়া সহ বিভিন্ন কারণে সৃষ্ট রাজনৈতিক শূন্যতা পূরণে ব্যর্থ হয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। কীভাবে বিশ্লেষণ করবেন? যে বিশেষণগুলো আপনি বললেন, আমার সবগুলো তাদের মধ্যে জন্য প্রয়োগ করা যায় না। হ্যাঁ, বিভাজন হয়েছে, বিভক্তি হয়েছে, সত্য। তাতে তারা যে ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারতাম, সেই ঐতিহাসিক ভূমিকাটি আমরা পেলাম না। জি। মূল বিষয় হয়ে দাঁড়ালো সম্ভবত যে যতটা দেশের সমস্যা বিভক্ত কারণে, তার চেয়ে বেশি বিদেশমুখীতার কারণে। আচ্ছা। আমার কাছে ধারণা হচ্ছে তখন তো রুশ চীন দ্বন্দ্ব, সোভিয়েত ইউনিয়নে নানা ধরনের টানাপোড়েন, সোভিয়েত ইউনিয়ন ভাঙা, সবটা মিলিয়ে এটি যতটা বিভক্তির কারণ হয়েছে, ততটা সম্ভব দেশের সমস্যা হয়েছে বলে মনে হয়। জি। একটি সবসময় ছিল যে আওয়ামী লীগের প্রতি তার সমর্থনটা থাকবে না, এটা একটা ভিত্তিভূমি ছিল বটে। তবে একটি জিনিস লক্ষ্য করার বিষয় আছে যে সোভিয়েতের পতনের পুরো অবধি এই একটা গ্রোথ একটা লক্ষ্য করেছি আমরা, একটা জনসংখ্যা এর মধ্যে যুক্ত হয়েছে। ঠিক একই বাম রাজনীতি নিয়ে কিন্তু দাসও বেরিয়ে এসছে। দুটোই মনে রাখতে মানুষকে। কাজেই এই বিভক্তিটা আমার ধারণা দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি, বরং বাম শক্তি যদি একত্রে থাকতো, তখন আমরা সবসময় পাকিস্তান মধ্যে আমরা লক্ষ্য করছি, এখনও তাই, তাহলে কিন্তু মূল প্রধান রাজনৈতিক দলগুলোর যে বিভ্রান্তি, পদস্খলন অনেকটা কমে আসতো যদি এই চাপটা তারা রাখতে পারত। কিন্তু এতই শতটা বিভক্ত দল তাদের আর উপযোগিতা আছে বলে এখন মনে হয় আমার কাছে। জি জি। তো
এই যে নতুন প্রজন্মের কাছে দীর্ঘ 54 বছরে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে সেটা কি সম্পূর্ণ ছিল মনে করেন? আর তাছাড়া যে আপনি এক জায়গায় বলছিলেন যে মুক্তিযুদ্ধটা ছিল সাধারণ মানুষের সংগ্রামের ফসল, জি তারা সেই ইতিহাসে জায়গা পায়নি, পাঠ্য বইয়ের সুকৌশলে সাধারণ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা বা পাকিস্তান শব্দটিকে উপেক্ষা করা হয়েছে। জি এখন কি নতুন ন্যারেটিভ তৈরি হবে বলে আশা করেন? নতুন যেই বাংলাদেশ আমরা দেখছি। না, ন্যারেটিভ নতুন করে করবার ব্যাপার না, যে মানে সত্য যেটা আর কি। না, হচ্ছে যে যে ইতিহাসবিদ বলেন আর জাদুঘরের লোক কিউরেটাই বলেন, তার দায় হচ্ছে ইতিহাসের ঘটনাগুলো তুলে জি ধরা। কে কীভাবে ব্যাখ্যা করবে সেটি সেই দর্শনার্থী বা পাঠকের ব্যাপার। সেক্ষেত্রে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেখানে অবশ্যই আমাকে মেনে নিতে হবে যে ৭২-এর পরে বঙ্গবন্ধুর কী অবস্থান ছিল সেটা ডিবেটেবল, এটা বিতর্ক হতেই পারে। জি কিন্তু ৭১ অবধি উনার ভূমিকাটা উজ্জ্বলতম, কিন্তু পাশাপাশি অন্য যারা ভূমিকা রেখেছেন তাদের তো এর মধ্যে আসবার কথা, তাই জি যেটি জাদুঘরে মুক্তিযুদ্ধ জাদুঘরে রয়েছে। ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের সময়ে যে প্রবাসী সরকারে যারা ছিলেন তাদের যে ভূমিকা, সেটা কমান্ডারের যে ভূমিকা, তার চেয়ে বড় হচ্ছে সাধারণ মানুষের ভূমিকা। সাধারণ মানুষের যে ভূমিকার কথা ভারতবাসীর বলছিলাম আমি, কিন্তু সেটা তো বাংলাদেশের সাধারণ মানুষের ভূমিকা না। জি আমি একটি শুধু বলি আপনাকে, বাংলাদেশে মুক্তিযুদ্ধে নারীর ভূমিকাটা নারীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন দেশের মধ্যে ইন্ডাকশন হবার ঢুকেছি, গ্রামের পর গ্রাম গেছি পুরুষ শূন্য গ্রাম, কারণ পুরুষ হয় মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে কিংবা তরুণরা থাকলেন তাদের ধরে নিয়ে নির্যাতন করবে, সেই কারণে তারা কম। এই নারীরাই আমাদের আশ্রয় দিয়েছেন, খাদ্য সরবরাহ করেছেন, এবং সকল ঝুঁকি নিয়ে যে এটি জানা গেলে তাদের সম্ভ্রমহানি হতে পারে তা সত্ত্বেও তারা করেছেন। কাজে জনযুদ্ধটি শুধু সাধারণ মানুষের নয়, এই যে নারীদের যে ভূমিকাটি, সাধারণ নারীর যে ভূমিকাটি, এটি তো জনযুদ্ধের একটা সবচেয়ে বড় নিদর্শন। এটি তো অতটা উল্লিখিত হয়নি, যে সেটি দুর্বলতা, কিছু কিছু দুর্বলতা আছে, এই দুর্বলতাগুলো সারতে হবে, বয়ান বদলাতে হবে এমন নয়। জি বুঝলেন, সকলের ভূমিকা যেন থাকে সেটি দেখাবো। তো পাকিস্তানের স্বপ্ন ছিল একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, এবং সেই ধারণা থেকে বের হয়ে আমরা চেয়েছিলাম একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। জি তো ৭২-এর সংবিধান অনুযায়ী জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, জি তো সেই রাষ্ট্র বা মুক্তিযুদ্ধের চেতনা কি আমরা বিনির্মাণ করতে পারলাম? যদি বলি যে পারলাম না, তাহলে কেন পারলাম না, মানে সমস্যাটা কোথায়? না, তার নীতিটাতে কোনো ইয়ে ছিল না, তার নীতিটা তো আরোপিত ব্যাপার না। ৫২ থেকে ৭১ অবধি যে গণসংগ্রাম, তার মধ্যে দিয়ে এগুলো পরিস্ফুট হয়েছে। বিষয়টা হচ্ছে যে এটি সংবিধানে লেখা হয়েছে, এটি সমাজ বা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে না, সেই জায়গাটায় একটা অপূর্ণতা রয়ে গেছে, এবং মানুষের আকাঙ্ক্ষার দিক থেকেও সেটি অর্জিত হয়নি। মনে করেন ধর্মনিরপেক্ষ শব্দ নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। সকল ধর্মের একটা সম অধিকার, অর্থাৎ সকল ধর্মের মানুষ তার যে উপাসনা, তাদের প্রার্থনা করার অধিকার লাভ করেন, সেই জায়গায় যারা সংখ্যালঘু বা ধর্মীয় সংখ্যালঘু, তারা যদি মনে করে যে সেই জায়গাটি একটা গ্যাপ রয়ে গেছে, তার চেয়ে দুর্ভাগ্যজনক তো একটা স্বাধীন বাংলাদেশ হতো। সেই কারণে খুব জরুরি হচ্ছে যে সেটা হচ্ছে যে এর বাস্তবায়ন করাটা, বুঝলেন, রিফ্লেকশন। এই যে না, সমাজকে তো বাস্তবায়িত দেখতে হবে, যে রাষ্ট্র যেমন বিশেষ আছে সম্প্রদায়কে সে বেশি পৃষ্ঠপোষকতা না করে, জি এইটি বরং লক্ষ্য হবে, সম অধিকার নিশ্চিত করা, সম অধিকারটা নিশ্চিত, কে যেন না ভাবে যে সে প্রান্তিক জনগণে পরিণত হয়েছে। জি জি তো এই যে জুলাই আন্দোলনের সময় এক সাক্ষাৎকারে আপনি বলছিলেন যে মতাদর্শ কারণে সামাজিক বিভাজন আরো গভীর হয়েছে, তো এই যে মানে নতুন প্রজন্মের প্রতি আপনার আহ্বানটা কেমন থাকবে? না, নতুন প্রজন্ম তো চক্ষু মিলন করার মতো কিছু কাজ করছেন। যে অপূর্ণতার কথা বললাম আমি,
যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযোদ্ধা আমরা দেশ স্বাধীন করেছিলাম, জি সে আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়নি বলে তাদের মধ্যে যে ক্ষোভ, তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই লক্ষ্য করছি আমরা। কাজেই এটি খুব জরুরি, দুটো জিনিস বোধহয় বলা উচিত। এক হচ্ছে যে 2024 যা ঘটেছে, 1971 যা ঘটল, সেটাকে আড়াল করে না। যদি আড়াল করে বা বিস্মৃতি নিয়ে যায়, তবে সেটি হবে ইতিহাসের সবচেয়ে বড় ভুল শিক্ষা। জি কিন্তু 2024 যে আকাঙ্ক্ষা নিয়ে যুবকরা, ছাত্র জনতা এসছে, সেটিকে তো ধারণ করার বিষয় রয়েছে। কাজেই এই যে অপূর্ণতা রয়েছে, জি। 71 আকাঙ্ক্ষা, সেটি কতটা দ্রুত পূর্ণতা পায় সেদিকে লক্ষ্য করা বিষয়। এই কাজটি, প্রশ্ন উত্তর, এই কাজটি কি অন্তর্বর্তী সরকার করতে হবে? হুম তবে স্বাভাবিকভাবে প্রত্যাশা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার জি এইগুলো পূরণ করুক এবং সেখানে সমাজের সর্বধরনের মানুষকে জি। সে নিয়ে আসুক। এমন না যে বিগত দিনে যেমন দেখেছি একটা ট্যাগ লাগিয়ে দিলেন আপনি, হুম 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 আর ডিএনএ সার্চ করা শুরু করেন, সকলকে নিয়ে যুক্ত করে কীভাবে করা যায়, কালেকটিভ একটা ওই চেষ্টাটা যদি হয়, তবে তাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমি নেতারা কি আকাঙ্ক্ষা করছে, এটা জরুরি ব্যবসা। সাধারণ ছাত্র বা সাধারণ মানুষ যে আকাঙ্ক্ষা, তাকে ধারণ করা সম্ভব হবে। জি ধন্যবাদ আপনাকে। আপনি আপনি এত কষ্ট করে এনটিভিতে আপনি আজকে এসেছেন। এনটিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদের অনেক ধন্যবাদ। জি সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনে দেখতে পারবেন www.ntpbd.com। এখানে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।